আর কে নারায়ণের গল্প আজকের অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে দিয়ে চলো আমরা আমাদের ক্লাস 11 এর প্রথম জার্নিটা শুরু করি। এবার আমরা টেক্সটে আসছি, চলো টেক্সট কিভাবে শুরু হচ্ছে দেখা যাক। পাংচুয়ালি অ্যাট মিডডে হি ওপেন্ড হিজ ব্যাগ এন্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট। পাংচুয়ালি অ্যাট মিড, পাংচুয়ালি মানে নিয়ম অনুসারে, অর্থাৎ যেমনটা সে আর বাদ বাকি দিন যা করে আজও তাই করছে, অর্থাৎ যেটা আমরা ডিসিপ্লিনড ওয়েতে করা কাজ বোঝাই সেটা কি পাংচুয়ালি বলা। তো আর 5টা দিনের মতো আজকেও সে কি করছে দেখো, হি দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ আমাদের কিন্তু ডাইরেক্ট সাবজেক্টকে মেনশন করা হচ্ছে না বা সাবজেক্টের নাম মেনশন করা হচ্ছে না, তার বদলে প্রোনাউন ইউজ করা হচ্ছে। তাহলে সে আর 5টা দিনের মতো আজকে মিড ডেতে অর্থাৎ দুপুর বেলাতে ওপেন্ড হিজ ব্যাগ, তার ব্যাগটি খুলেছে, এন্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট, এবং ছড়িয়ে রেখেছে বা সাজিয়ে নিচ্ছে তার প্রফেশনাল ইকুইপমেন্ট। প্রফেশনাল মানে ব্যবসার জন্য, ইকুইপমেন্ট মানে যন্ত্রপাতি। অর্থাৎ এখানে এমন একজন ব্যক্তির কথা বলা হলো যে ব্যক্তি তার ব্যাগে করে তার ব্যবসার যে যন্ত্রপাতি বা জিনিসপত্রগুলো হয় সেইগুলো নিয়ে এসে আর 5টা দিনের মতো আজকেও দুপুর বেলায় সাজিয়ে রাখছে। হুইচ কনসিস্টেড অফ, এই যে বললাম ইকুইপমেন্ট বা জিনিসপত্রগুলো, ওইগুলোর মধ্যে কি ছিল? কনসিস্টেড অফ অর্থাৎ ওগুলোর অন্তর্গত ছিল a dozen of cowrie cells, a square piece of cloth with obscure mystic chart on it, a notebook, a bundle of Palmyra right. এবার সবটার মানেটা করি। তাহলে তার মধ্যে কি ছিল? a dozen of cowrie cells। cowrie cells মানে একেবারে সোজা বাংলায় যাকে আমরা বলি কড়ি। ওকে, এই যে দেখো ডান দিকে একটা ছবি দেওয়া রয়েছে কড়ি, দেখবে এই যে কড়ির প্রচলন অ্যাকচুয়ালি এখন তো আর নেই। এই কড়ির প্রচলন ছিল একটা সময়ে, যে সময় কড়ি কিন্তু লেনদেনের কাজে ব্যবহৃত হতো। কারণ আমরা ইতিহাসে পড়েছি যে একটা সময়ে জিনিসের বদলে জিনিস ছিল। এবার আর একটা সময় এসেছিল যখন কিন্তু কড়ি, 1 কড়ি 2 কড়ি 3 কড়ি করে কড়ি দিয়ে কিন্তু টাকার ভ্যালু করা হতো। আজকে যেমন 1 টাকা 2 টাকা 3 টাকা, তখন কিন্তু 1 কড়ি 2 কড়ি 3 কড়ি। ইভেন এই যে নামটা বেসিক্যালি গ্রামীণ অঞ্চলের দিকে, যারা গ্রামের দিকে বাড়ি, তোমরা তো অনেকেই লক্ষ্য করেছো তোমার এলাকায় অনেকেরই এরকম নাম আছে। 7 কড়ি 5 কড়ি 3 কড়ি এরকম নাম আছে, 9 কড়ি পর্যন্ত নাম আছে। দেখবে বেসিক্যালি 1 থেকে 10 কড়ির মধ্যে নাম হয়, এবং যেগুলো বিজোড় সংখ্যা সেগুলো দিয়ে নাম। 1 কড়ি 3 কড়ি 5 কড়ি 7 কড়ি 9 কড়ি, কখনই জোড় গুলো নাম হয় না। কারণ তখনকার দিনে নিয়ম ছিল যে সন্তানকে বিজোড় কড়ির বিনিময়ে নেওয়া হয় আর কি দাইমার কাছ থেকে। তখনকার দিনে তো এখন মেডিকেল ব্যবস্থা এত উন্নত ছিল না, তখন দাইমা সন্তান প্রসবে সহায়তা করতো। দাইমাকে এতগুলো কড়ির বিনিময়ে সন্তানকে নেওয়া হতো দাইমার কাছ থেকে, এবং অবশ্যই সেটা বিজোড় হতো। এরকম অনেক নাম তোমরা তোমাদের এলাকায় পাবে দেখবে। তাহলে সেই সময় কিন্তু কড়ির প্রচলন ছিল। তাহলে ওই জ্যোতিষী বা যে ব্যক্তির কথা আমরা এখানে পড়ছি তার ব্যাগ থেকে তিনি কিছু কড়ি নামিয়ে রাখবেন। আ স্কয়ার পিস অফ ক্লথ, তারপর একটা বর্গাকার কাপড়ের টুকরো বের করলেন। যে কাপড়ের টুকরোতে কি ছিল? অবস্কিওর মিস্টিক চার্ট। অবস্কিওর মানে অস্পষ্ট, মানে ব্যাপারটা মানে এটা পুরনো হয়ে গেছে, বহুদিন ধরে ব্যবহার করছে। দেখবে এরা তো সেই ব্র্যান্ডেড মানে অ্যাস্ট্রোলজার নয়, এরা মানে একটু কমা সময় গাছতলায় বসে অ্যাস্ট্রোলজার। তো এদের কাছে পুরনো মালপত্র বেশি থাকে। বহুদিন ধরে বাপ দাদার আমলে হয়তো কেউ অ্যাস্ট্রোলজার ছিল বংশ পরম্পরায়, সেইটাকে খুঁজে পেতে ধুলো ঝরে বের করে এনেছে, প্রায় উঠেই গেছে সব দেখছো। সেই রকম একটা কাপড় স্কয়ার আকৃতির, যেটা অস্পষ্ট, এবং তার উপর কি রয়েছে? মিস্টিক চার্ট। মিস্টিক মানে রহস্যময় একটা চার্ট রয়েছে, মানে যেটা আমি বা তুমি হয়তো বুঝবো। ডান দিকে ছবিটা লক্ষ্য করো, আবার একইভাবে দেখো সেকেন্ড ছবিটা রয়েছে। এটাকে বলা হয় দেখবে বেসিক্যালি বার্থ চার্ট। দেখবে জ্যোতিষীরা কি সব বলে দেয় যে তোমার রাহু এতই রয়েছে, চন্দ্র এতই রয়েছে, শুক্র এতই রয়েছে। আমি তুমি হা করে শুনি, ভাবি বাবা তো কি জ্ঞান ব্যক্তিটার। আসলে ওই ব্যক্তিটা হয়তো আমার মতোই ফোমরা। আমি যদি ওই ব্যক্তিটাকে ম্যাথের কিছু জ্ঞান দিয়ে দিই, হয়তো ম্যাথের সেই লটা বা রুলসটা বা রেগুলেশনটা আমরা জানি না, কিন্তু তাকে যদি বুঝিয়ে দিই সে কিন্তু বুঝে নেবে, ভাববে বাহ এর ম্যাথের অনেক কিছু জ্ঞান। মানে অ্যাকচুয়ালি বোকা বানানো মানুষকে কিন্তু অনেক বেশি সহজ হয়। যে বিষয়টা আমরা জানি না সেটা অনায়াসে আমাদেরকে কেউ কিন্তু বোকা বানিয়ে দিতে পারে, তার সাথে যতই বলবো। আর জ্যোতিষীরা কিন্তু এই সাইকোলজিটা কি কাজে লাগায়? মানুষকে বোকা বানায়। তারপরে সমস্ত জ্যোতিষী খারাপ সেটা আমি বলছি না, বাট অধিকাংশ মোস্ট অফ দ্য অ্যাস্ট্রোলজার্স কিন্তু এই কাজটাই করে। তাহলে দ্বিতীয় যে ইনস্ট্রুমেন্টটা বা দ্বিতীয় যে ইকুইপমেন্টটা ছিল সেটা ছিল একটা চার্ট, যেটা অস্পষ্ট, এবং সেটা একটা কাপড়ের বর্গাকার একটা কাপড়ের উপর অঙ্কিত ছিল। এরপর কি ছিল? আর নোটবুক। একটা নোটবুক রাখতে হবে তো, কোন কাস্টমার এলো বা তার কবে জন্ম হয়েছে, কটার সময় জন্ম হয়েছে, এই সমস্ত কিছু দেখি না তবে অ্যাস্ট্রোলজি ব্যাপারটা ঘটবে। তাতে সে যতই জানুক বা না, নোট মানে দেখনদারি কিন্তু হতেই হবে।
তাহলে 3 নম্বর ছিল নোটবুক। 4 নম্বর ছিল আ বান্ডেল অফ পালমায়রা রাইটিং। পালমায়রা রাইটিং কি? এটা আমরা হিস্ট্রিতে বা ইতিহাসে কিন্তু সবাই পড়েছি বা দেখেছি, যেগুলোকে আমরা লিপির মতো বলে থাকি, বা আগেকার দিনে বেসিক্যালি ওই দেখবে বেদ টেদ যে সময় লেখা হয়েছিল বা তার অনেকটা পরেও চর্যাপদ বলে এই সমস্ত যখন লেখা হতো, তখন কিন্তু এখনকার মতো খাতার প্রচলন ছিল, তখন গাছের পাতার উপর লেখা হতো। তবে যে পাতাটা সব থেকে বেশি ইউজ হতো, দ্যাট ওয়াজ পাম ট্রিজ লিভস, মানে তাল গাছের পাতা। তো সেইখান থেকেই এসেছে কিন্তু পালমায়রা, পাম শব্দ থেকে এসেছে পালমায়রা। তো বেসিক্যালি তাহলে তাল পাতার উপর যে সমস্ত লেখাগুলো, পুঁথিগুলো, যেটাকে আমরা সোজা বাংলায় পুঁথি বলি, তো সেরকম কিছু পুঁথি বের করে, এটারও ছবি দেখো আমি দিয়ে রেখেছি জান থেকে। এরকম পুঁথি তোমরা ইতিহাস বইতে অনেক ছবি দেখেছো। এবার ওই পুঁথিটা আদৌ সে অ্যাস্ট্রোলজার পড়তে জানুক বা না জানুক, দেখুন দাঁড়ি মাস্ট। আমি তোমাদের বারবার বলছি, এই জায়গায় তোমরা দেখতে পাবে মানে আগে থেকে লোক দেখানো কিন্তু অনেকটা ব্যাপার আছে। তাহলে পালমায়রা রাইটিং এর রইলো, পালমায়রা রাইটিং অর্থাৎ তাল পাতার উপর লেখা যেটা ছিল সেটা। এরপরে আসছে হিজ ফোরহেড। এবার এইগুলো তো এতক্ষণ তাহলে তার ইকুইপমেন্ট বা কি কি তার সাজ সরঞ্জাম আছে, মানে জিনিসপত্র আছে সেটা বলছে। এইবার কিন্তু লেখক আসছেন আমাদের যে ব্যক্তির কথা এখানে বলা হচ্ছে, তার অ্যাপিয়ারেন্স, তার বহির আবরণটা কেমন ছিল তার বলা হচ্ছে। his forehead was resplendent, মানে with, একবারে বলি, resplendent with sacred ash and vermilion, অর্থাৎ তার যে কপাল সেটা আচ্ছাদিত ছিল বা তার উপর লেপা ছিল কি স্যাক্রেড অ্যাশ, পবিত্র ছাই। আদপে আমরা জানি না যে ওই ছাইটা পবিত্র কিনা, বাট ওটাকে লাগানো হয়েছে পবিত্র হিসেবে। দেখবে অনেকে মহাদেবের ভক্ত হয়, হ্যাঁ, বলা হয় যে কি না মহাদেব বা শিব ছাই ভস্য মেখে থাকে। ছাই ভস্য যেহেতু মহাদেব মেখে থাকতেন, তো বেসিক্যালি যারা মহাদেবের ভক্ত হন তারা যখন মহাদেবের দর্শনে যান, বেসিক্যালি কেদারনাথ বা এই সমস্ত বড় বড় জায়গাগুলোতে যখন যায় বা কাশি যায়, তারা কি করে দেখবে কপালে ওই জায়গায় অনেক ব্যক্তি থাকে, তারা দেখবে একটা হলুদ বর্ণের আভার কিছু লেপে দেয়, তার উপর একটু ছাই লেপে দেয় ছাইয়ের মতো। ওটা কি বলা হয় না স্যাক্রেড অ্যাশ, পবিত্র। তো ওই যে জ্যোতিষী ছিল তার কপালে লেপা ছিল এরকম স্যাক্রেড অ্যাশ অর্থাৎ পবিত্র ছাই। আর কি লেপা ছিল? ভার্মিলিয়ন, সিঁদুর। সিঁদুর তো থাকতেই হবে, না হলে তাকে কি করে মনে হবে যে সে একজন ঈশ্বর ভক্ত পবিত্র মানুষ। and his eyes sparkled with a sharp abnormal gleam, এবং তার চোখগুলো sparkled মানে একেবারে চকচক করছে, মানে চকচক করছে, with a sharp abnormal gleam, মানে একটা তীক্ষ্ণ abnormal gleam, gleam মানে হচ্ছে জ্যোতি, একটা অস্বাভাবিক জ্যোতি, মানে তার চোখের মধ্যে একটা অস্বাভাবিক জ্যোতি রয়েছে। মানে ওই জ্যোতিটা দেখলে অনেকেরই মনে হতে পারে যা না সাধু বাবা অনেক কিছু জানেন, সাধু বাবা সব করতে পারে। দেখবে একটা কথাই তো আছে না যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু। তো আমরা অনেক সময় কারোর অ্যাপিয়ারেন্সের দ্বারা এতটাই আকৃষ্ট হয়ে যায় যে তাকে আমরা বিশ্বাস করি। এই যে অ্যাস্ট্রোলজারটা ছিল, তার অ্যাপিয়ারেন্সটা এমন ছিল, তার চোখের জ্যোতি এমন ছিল, বা তার তাকানোর ভঙ্গিমাটা এমন ছিল, অধিকাংশ লোক অতি কিন্তু অর্ধেকটা, which was really an outcome of a continual searching look for customers, যেটা কিন্তু অ্যাকচুয়ালি লুকটা ছিল ওই অ্যাস্ট্রোলজারের কাস্টমার খোঁজার মতো লোক। মানে তুমি আমি দেখে ভাবছি যে বাবার পবিত্র নজর, কিন্তু বাবা আসলে পবিত্র নজর দেননি, বাবা খুঁজছে কাকে কখন মুরগি বানাবে। বেসিক্যালি বাবা ইন আ সার্চ অফ চিকেন, তাহলে কি করে মুরগি বানানো যায় সেই ধান্দায় বাবা আছে, আর আমরা ভাবছি না বাবা কত কি। বাবার চোখ কিন্তু চারিদিকে ঘুরছে, কখন একটা লোক আসবে, কখন তাকে গোটা কত মিথ্যা বুলি শুনিয়ে মুরগি বানিয়ে কটা টাকা। বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস, কিন্তু যে দৃষ্টিটা তার সাধারণ ক্লায়েন্টরা অর্থাৎ তার যে অতি সাধারণ খদ্দেররা, আমার তোমার মতো মূর্খ সাধারণ খদ্দেররা কি ভাবতো, টুক ইট বি আ প্রফেটিক লাইট, এটা যেন একটা ভবিষ্যৎবাণীময় আলো। মানে বাবার চোখে যে দীপ্তি ছিল, বাবার চোখটা যে জল করতো, সেটা যেন ভবিষ্যৎবাণী দেবে এমন ভাব মনে করতো সাধারণ কাস্টমার। কারণ আমি তুমি তো অত বুঝি না, বাবার চোখ দেখে আমরা ভাবতাম না বাবার সত্যি অনেক কিছু। and felt comforted, এবং সাধারণ আমার তোমার মতো লোকেরা কমফোর্ট ফিল করতো, মানে বাবার এই দৃষ্টিতে অনেক বেশি আরাম ফিল করতো, মানে মনে করতো যে না আমি বাবার কাছে গেলেই। এই বিষয়টা আজও আমাদের সমাজে আছে। দেখবে আজ হয়তো আমরা অনেকটা শিক্ষিত হয়েছি, আমাদের জেনারেশন বা তোমাদের জেনারেশন এই বিষয়গুলোকে এতটা পাত্তা দেয় না, কিন্তু তোমার ব্যাকে যাও, তোমার বাবা মা বা তার থেকেও একটু তোমার কারো বাইরে যদি ঠাকুমা দাদু থেকে থাকে, দেখবে তারা কিন্তু প্রচন্ড বাবা 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 করে ভক্ত হয়। মানে সেই বাবা আদপে কতটা বাবা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, বাট সে বাবা অন্য কারো কাছে বাবা না হতে পারুক, এই কিছু বোকা ভক্তদের কাছে বাবা হয়ে থেকে যায়।
এবং তাদের মাথায় হাত বুলিয়ে সমস্ত কিছু আদায় করে। আজও সমাজে ধর্ম কিন্তু সব থেকে বড় পেশা। ইভেন এটা আমি আজকে এখানেও বলতে পারি, আগামীতে সব থেকে বড় পেশা হবে কিন্তু ধর্ম। এটা মিলিয়ে নি, যতই আমরা সায়েন্সের দিকে যাই, যতই আমরা এগিয়ে যাই, এমন একটা দিন আসছে যেখানে ধর্ম হবে সব থেকে বড় ব্যবসা। এটা এখন আছে। এটা কি ব্যবসা দেখছো, এর থেকে অনেক বড় ব্যবসায় পরিণত হবে ধর্ম একদিন। এটা মিলিয়ে নিও, যত তোমরা বড় হবে, যত তোমরা দেখতে পাবে। এখন মনে হচ্ছে যে আমরা সবাই বিজ্ঞানের দ্বারা উন্নত হয়েছি, বাট একটা সময় গিয়ে দেখবে যত বিজ্ঞানের উন্নতি বেড়েছে তত ধর্মটাকে ব্যবসা করে পিছু টান করেছে। মানে মনের ভক্তি কমে গেছে অনেক, দেখনদারি বেড়ে গেছে অনেক, কারণ এখন মানুষ দেখানোটা বেশি পছন্দ করে, আর দেখাতে গিয়েই কিন্তু এই সমস্ত ভণ্ড ব্যক্তিদের শিকার হয়ে যাবে। তাহলে এতদূর পর্যন্ত যেটুকু বললাম, সেইখানে আমাদের যে অ্যাস্ট্রোলজার, তার ইকুইপমেন্টস এবং তার যে লুকস, সেগুলো সম্বন্ধে কিন্তু আমরা জানতে পারি। আচ্ছা, এইখানে দুটো অংশ একটু দাগ আমাদের এক্সট্রা দিতে হবে, ঠিক আছে? এই যে হিজ ফোরহেড ওয়াজ থেকে শার্প আইজ, মানে স্পার্কেলড উইথ শার্প অ্যাবনর্মাল গ্লিম, এইটুকু অংশ পর্যন্ত কিন্তু আমরা একটু আন্ডারলাইন করে। এরপরে আবার আসি আমরা পরবর্তী অংশ। The power of his eyes was considerably enhanced by their positions. এবার ওই যে তার চোখের ক্ষমতা, একে তো দীপ্তি রয়েছে চোখের মধ্যে, একটা উজ্জ্বল রয়েছে, পাশাপাশি ওই যে চোখ দিয়ে কাস্টমারকে অ্যাট্রাক্ট করার ক্ষমতা, সেটা আরো বেশি করে এনহ্যান্সড হয়ে যাচ্ছে, মানে বেড়ে যাচ্ছে। কি করে? বাই দেয়ার পজিশন, মানে ওই লোকটি বা জ্যোতিষীটি তাকানোর যে ধরন, তার চোখের মণিগুলো এমন একটা পজিশনে সেট করছে যাতে করে তার চোখ কথা বলে। দেখবে অনেকে কথা বলার সময় কিন্তু ভয় পায় বা পারে না একজনের চোখে চোখ রেখে কথা বলতে, তখন ওই ব্যক্তিকে কিন্তু অনেক বেশি কাওয়ার্ডিস বলে মনে হয়, অনেক বেশি দুর্বল বলে মনে হয়। যে কোনো ব্যক্তিকে তুমি জয় করে নিতে পারো শুধুমাত্র আই কন্ট্যাক্টের দ্বারা। তার মোস্ট অফ দ্য কেসে তাকে তুমি জয় করে নিতে পারো। ইভেন 90% তুমি জয় তাকে যদি তুমি তার চোখে চোখ রেখে কথা বলো, সে বিশ্বাস করতে বাধ্য হয়, কারণ অধিকাংশ মানুষই চোখে চোখ রেখে বলতে পারে না। কিন্তু এই ক্ষেত্রে জানো তো কারা এগিয়ে থাকে? এই জ্যোতিষী, তারা তো একদিকে এগিয়ে থাকি, পাশাপাশি আরেকটা জিনিস আছে, দ্যাট ইজ নেটওয়ার্ক মার্কিং এর সঙ্গে যারা যুক্ত আছে। এই প্রফেশনের ছেলে মেয়েদের তুমি বিশ্বাস, নিজেদের প্রতি যে কনফিডেন্স, সেটা তুমি তুমি জীবনে যদি একজন পিএইচডি ধারীও হয়ে যাও, বড় প্রফেশনাল লেভেলের লোক হয়ে যাও, বা তুমি আম্বানিও হয়ে যাও, তাও তোমার থাকবে না যতটা এই নেটওয়ার্ক মার্কিং এর ছেলেপুলেদের আছে। তাদের কনফিডেন্স দেখলে মনে হয় যে ওরা এক একটা গোটা আম্বানি যেন বসে রয়েছে। আদপে তারা 5 টাকা কামায়, কিন্তু দেখায় 5 কোটি, কারণ তারা চোখে চোখ রেখে আই কন্ট্যাক্ট করে কিন্তু কথা বলে, কাস্টমারকে কিন্তু ডিল করে, এবং ওইটা কিন্তু একটা অন্যতম ডিল। এই অ্যাস্ট্রোলজার তো অ্যাকচুয়ালি এখানে প্রফেশন করতে এসেছে, ব্যবসা করতে এসেছে, বিজনেস। এইখানে তার যে চোখে চোখ রাখা বা কাস্টমারের সঙ্গে চোখ মেলানো, চোখের পজিশন থেকে এমন ভাবে কাস্টমারের সামনে তুলে ধরা যাতে কাস্টমার ওখানেই অর্ধেকটা মেনে যায় যে হ্যাঁ বাবা অনেক কিছু। তাহলে তার অ্যাপিয়ারেন্স রয়েছে, তার তাকানোর ভঙ্গিমা রয়েছে, তার চোখগুলো দীপ্তিময় রয়েছে, কাস্টমার তো অটোমেটিক্যালি তার কাছে অ্যাট্রাক্টেড। As they were between the painted forehead and the dark whiskers which streamed down his cheeks. এবার চোখটার পজিশনটা কোথায় ছিল? চোখটা ছিল বিটুইন দ্য পেইন্টেড ফোরহেড, মানে ওই যে ভার্মিলিয়ন এদের দ্বারা এবং স্যাক্রেড অ্যাশ দ্বারা তার কপালটাকে পেইন্ট করে রেখেছিল। সেই পেইন্টেড ফোরহেড এর মাঝামাঝি পেইন্টেড ফোরহেড এবং তার হুইস্কার্স। অ্যাকচুয়ালি হুইস্কার্স শব্দটার অর্থ হলো যেটাকে আমরা মস্টেজ বলেছি, গোঁফ। এবার হুইস্কার্স শব্দটা কাদের জন্য প্রয়োগ করা হয়? নরমালি কিন্তু হুইস্কার্স অ্যানিমেলদের জন্য প্রয়োগ করা হয়। বেসিক্যালি বিড়াল, সিংহ, বাঘ, এদের যে গোঁফ, সেটাকে বোঝানোর জন্য হুইস্কার্স প্রয়োগ করা হয়। ন্যারেটর বা লেখক কিন্তু, ন্যারেটর না, মানে রাইটার বা অথর কিন্তু বুঝে শুনে হুইস্কার্স ইউজ করবেন, কারণ এইখানে জ্যোতিষী বসেছে শিকার ধরতে, ক্লায়েন্ট ধরতে, অর্থাৎ তার কাস্টমার, তার প্রে, তার শিকার। একটা কাস্টমারকে ধরতে পারলি টাকা আজ উপার্জন হয়ে যায়। তাই ওই যে শিকার ধরার টেন্ডেন্সিটা যেটা অ্যানিমালদের মধ্যে থাকে, সেটা কিন্তু অ্যাস্ট্রোলজার এর মধ্যে রয়েছে। সেইটাকে বোঝানোর জন্য হুইস্কার শব্দটাকে ইউজ করলেন আমাদের রাইট। তাহলে তার চোখ দুটো প্লেস রয়েছে কোথায়? তার সুন্দরভাবে ড্র করা বা আর্ট করা কপাল এবং তার মোটা মোটা গোঁফ যেটা রয়েছে তার মাঝখানে। তার মানে এখান থেকে আমরা কিন্তু জানতে পারলাম যে অ্যাস্ট্রোলজারের গোঁফ ছিল, শুধু গোঁফ নয়, দাড়িও ছিল, আমরা দেখতে পাবো। Even a half-wit's eyes would sparkle in such a setting. লেখক বলছেন ওই অ্যাস্ট্রোলজারের তাকানোর ধরনটা এমন যে ইভেন আ half-wit person, মানে যার অল্প স্বল্প জ্ঞান রয়েছে, বুদ্ধি রয়েছে, ধরে নাও আমার তোমার মতো মানুষ যারা অ্যাস্ট্রোলজিকে আমরা অতটা বিশ্বাস করি না, তারাও কিন্তু কি হতে পারে, এরকম তার তাকানোর ধরন এবং বেশভূষা দেখে কিন্তু
তারাও একটু হলেও মগ্ন হয়ে যেতে পারে। হ্যাঁ, মানে ইভেন আ হাফ উইথ আইজ উড স্পার্কেল ইন সাচ এ সেটিং, মানে তারাও টলমল হয়ে যেতে পারে, মানে বাবাকে বিশ্বাস করে বসে থাকতে। টু ক্রাউন দ্য এফেক্ট হি ওন্ড আ স্যাফরন কালার্ড টারবান। এবার এই যে এফেক্ট, তাকানো, কপালের ছাই, সিঁদুর, এই বিষয়টাকে আরো একটু প্রবলতর করে তুলতে। ক্রাউন্ড মানে কি? ক্রাউন্ড অ্যাকচুয়ালি কাকে দেওয়া হয় না? রাজাকে। রাজা যেহেতু সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ তার যে অ্যাপিয়ারেন্স সেটাকে সর্বশ্রেষ্ঠ করে তুলতে, মানে আরো একটু অ্যাকসেপ্টেবল করে তুলতে সে কি পরিধান করে? স্যাফরন কালার টারবান। এটাকেও আমরা দাগ দেবো যে সে একটা গেরুয়া বর্ণের কি টারবান অর্থাৎ পাগড়ি পরিধান করেছে। এবার ভাবো তো, বেশ সুন্দর গেরুয়া পাগড়ি পরিধান করে বাবা বসে আছে, কপালে সিঁদুর, ছাই ভস্য মাখা, মোটা মোটা গোফ, এক গাল দাড়ি। বাবাকে দেখে তো তোমার আমার বিশ্বাস হবেই বাবা। আমি তুমি যতই বুদ্ধিমান হই, বাবার সামনে বাবা আমার ভাগ্যটা একটু দেখে দিন, এরকম করে হাত জোর করে হয়তো বা বসে থাকে। যতই আমরা হাফ উইট পার্সন হই, মানে একটু বুদ্ধিদীপ্ত মানুষও কিন্তু তার এই অ্যাপিয়ারেন্স এর কাছে গিয়ে কিন্তু হারবে। দিস কালার স্কিম নেভার ফেড। দারুণ। এই যে কালার কম্বিনেশন, ভার্মিলিয়নের রেড কালার, অ্যাসের হোয়াইট কালার এন্ড স্যাফরন কালার টারবান, আর গায়ে তো পরিধান করেই আছে গেরুয়া বস্ত্র। এই যে কালার স্কিম, এটা কিন্তু কখনো ব্যর্থ হয় না। তার মানে দেখবে এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে লেখক একটু আইরনি করলেন বা একটু মকারিও দিলেন। অ্যাকচুয়ালি ধর্ম যাজক বা ধর্মের যারা প্রধান তাদেরকে কিন্তু লেখক একটু মক করলেন। আমরা ধর্ম থেকে বেশি বিশ্বাস করি ধর্ম যাজক। ধর্ম প্রচার যিনি করছেন তাকে আমরা একটু বেশি প্রশ্রয় দিয়ে ফেলছি, যার ফলে কি হচ্ছে, আমরা যেটা আসল ধর্ম বা যার ওরসি পড়ছি তাকে ভুলে যাচ্ছি। ঈশ্বরের থেকেও বড় হয়ে উঠছে ঈশ্বরের পূজা। আগের দিন আমরা যেটুকু জেনেছিলাম সেখানে দেখতে পেয়েছিলাম যে অ্যাস্ট্রোলজার যে কোথায় বসে এবং কি করেন, অর্থাৎ যে চারপাশে এরিয়া, সেইটা সম্বন্ধে অল্প অল্প কিছু কথা এবং তিনি কি কি উপকরণ ব্যবহার করেন, এই সমস্ত কথাগুলো জানতে পেরেছিলাম। আজকে তারই একটু অ্যাডভান্সে আরো কিছু কথা আমরা জানতে পারবো। People were attracted to him as bees are attracted to cosmos or dahlia stalk. অর্থাৎ পিপল ওয়ার অ্যাট্রাক্টেড, লোকজন তার প্রতি আকৃষ্ট হতেন, অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস অর ডালিয়া স্টকস। ঠিক যেভাবে মৌমাছিরা অ্যাট্রাক্টেড হয় বা আকর্ষিত হয় কসমস বা ডালিয়া ফুলের দিকে। কসমস ফুলটা কিরকম দেখো, রাইট সাইডে তোমাদের জন্য একটা ছবি দেওয়া রয়েছে, একদম টপে যে ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছ দ্যাট ইজ কল্ড দ্য কসমস ফ্লাওয়ার। তো এই কসমস ফুল এবং ডালিয়া ফুল অত্যন্ত সুন্দর এবং এতে মধুর পরিমাণ অত্যন্ত বেশি হওয়ায় মৌমাছিরা কিন্তু খুব বেশি অ্যাট্রাক্টেড হয় এই দুই প্রকার ফুলের দিকে। তো লেখক বলছেন এই দুই প্রকার ফুলের দিকে যেমন মৌমাছিরা অ্যাট্রাক্টেড হয়, ঠিক তেমনই সাধারণ জনগণ কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজারের দিকে অ্যাট্রাক্টেড হয়। হি অর্থাৎ দ্য অ্যাস্ট্রোলজার স্যাট আন্ডার দ্য বোজ অফ আ স্প্রেডিং ট্যামারিন ট্রি হুইচ ফ্লাঙ্কড আ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক। এবার কি বলা হচ্ছে না, টাউন হল পার্কের মধ্য দিয়ে যে রাস্তাটা গেছে সেখানে একটা তেঁতুল গাছ আছে, ঠিক আছে, সেই তেঁতুল গাছের তলায় আমাদের অ্যাস্ট্রোলজার বসেন। তাহলে এই অংশগুলো আমাদের ইম্পর্টেন্ট যে অ্যাস্ট্রোলজার কোথায় বসেন তার ব্যবসাপত্র নিয়ে, না টাউন হল পার্কের দিকে যে রাস্তা গেছে সেই রাস্তার ধারে যে একটা তেঁতুল গাছ আছে সেই তেঁতুল গাছের তলায় আমাদের অ্যাস্ট্রোলজার বসেন। ইট ওয়াজ আ রিমার্কেবল প্লেস। এটা বেশ একটা গুরুত্বপূর্ণ জায়গা। ইন মেনি ওয়েজ, বিভিন্ন দিক থেকে। আ সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ এন্ড ডাউন this narrow road morning till night. একটা সার্জিং ক্রাউড অর্থাৎ বলতে গেলে ভিড়, লোকজনের ভিড় বলতে পারো তোমরা। এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু লেগেই থাকে, অর্থাৎ এই রাস্তা দিয়ে লোকজন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু যাতায়াত করেই থাকে। সেই কারণে কিন্তু লেখক এই জায়গাটাকে বেশ রিমার্কেবল একটা প্লেস বলেছে। আ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশন ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে। আ ভ্যারাইটি অফ ট্রেডস মানে বিভিন্ন ধরনের ব্যবসা, বিভিন্ন ধরনের ব্যবসার উপকরণ, অকুপেশন পেশা, ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে। এই যে যাবার রাস্তাটা ছিল সেই যাবার রাস্তার দুই পাশে বিভিন্ন ধরনের পেশা, বিভিন্ন ধরনের ব্যবসার লোকজন তাদের পসরা সাজিয়ে বসত। এবং এই যে বিভিন্ন ধরনের যে অকুপেশন বা ট্রেডস গুলো ছিল সেগুলোর মধ্যে কি কি ছিল, দেখ, মেডিসিন সেলার, ওষুধের দোকান বা ওষুধ বিক্রেতা, সেলার অফ স্টোলেন হার্ডওয়্যার এন্ড জাঙ্ক, চুরি করে আনা জিনিসপত্র। দেখো এখানে তাহলে চোর বাজারও ছিল কিন্তু বলতে গেলে। তারপরে কি দেখা যাচ্ছে না, ম্যাজিশিয়ানস, কিছু জাদুকররাও বসতেন। সব
থেকে উপরে বলতে গেলে এবং এই সকল কিছুর উপরে বলতে গেলে অ্যান অকশনার অফ চিপ ক্লথ, একজন অকশনার মিন্স নিলামকারী অফ চিপ ক্লথ অর্থাৎ কম দামি জামা কাপড়ের বিক্রেতা বা নিলামকারী এখানে বসেন। তিনি কি করতেন? হু ক্রিয়েটেড এনাফ ডিন, যিনি যথেষ্ট একটা ডিন মানে হট্টগোলের সৃষ্টি করতেন বা চেঁচামেচির সৃষ্টি করতেন অল ডে, সারা দিন, টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, সমস্ত শহরকে আকর্ষিত করার জন্য। सस्ता कपड़ा आओ ले लो सस्ता कपड़ा आओ ले लो सस्ता कपड़ा आओ ले लो। কিরকম ব্যাপারটা? ধরো এই যে আমরা দেখি আমাদের নর্মাল বাজারে যখন বেসিক্যালি দেখবে সেলের টাইম চলে, জামা কাপড় যখন সেল হয়, সেই সময় সেলের টাইমে দেখবে রাস্তার ধারে প্রচুর ছোটখাটো অনেক দোকানদাররা বসে থাকে যারা বেসিক্যালি চিপ ক্লথস বা কম দামি জামাপত্র কিন্তু বিক্রি করেন। তারা কি করেন দেখবে সারাদিন ধরে একটা হাঁক ডাক করেই যায়, এই 150 টাকা 200 টাকার জামা, এইভাবে তারা কিন্তু হাঁক ডাক করতে, এবং এটা কিন্তু একটা বেশ যথেষ্ট ডিন বা হইহট্টগোলের সৃষ্টি করে, যেটা নর্মালি বাজারে গেলে আমরা সবাই দেখতে পাই। নেক্সট টু হিম অর্থাৎ ওই যে চিপ ক্লথ সেলার ছিলেন ঠিক তার পাশেই ইন ভসিফরাসনেস কেম আ ভেন্ডর অফ ফ্রাইড গ্রাউন্ড। এবার শুধুমাত্র ওই যে কাপড় সেলার ছিলেন তা নয়, আমাদের অ্যাস্ট্রোলজারের দোকানের পাশেই কিন্তু আর একটা দোকান ছিল, যে দোকানটা ছিল একটা গ্রাউন্ড নাট সেলার অর্থাৎ ফ্রাইড গ্রাউন্ড নাট অর্থাৎ ভাজা বাদাম বিক্রেতা। ইন আ ভসিফরাসনেস, আচ্ছা ভসিফরাসনেস মানেও হচ্ছে কি উচ্চ স্বরে চিৎকার, তাহলে উচ্চ স্বরে চিৎকার করে অ্যাস্ট্রোলজারের দোকানের পাশে বসতো আর একজন ভাজা বাদাম বিক্রেতা, নট ইওর কাঁচা বাদাম বিক্রেতা। ওকে, হু গেভ হিজ ওয়ার আ ফ্যান্সি নেম। ওয়ার মানে এখানে জিনিসপত্র, যে তার জিনিসপত্রগুলোকে বা তার এই বাদামগুলোকে ফ্যান্সি বিভিন্ন শৌখিন নাম দিত। ইচ ডে এক এক দিন এক এক রকমের নাম দিত। কিরকম নাম দিত এখানে লেখক কতগুলো মেনশন করেছেন দেখো। কলিং ইট বোম্বে আইসক্রিম, একদিন বলতো এই বোম্বে আইসক্রিম আছে, এই বোম্বে আইসক্রিম আছে, নেবে নাকি? one day, and on the next Delhi almonds, দিল্লির আমন্ড খুব বিখ্যাত আমন্ড, সেই আমন্ডের কোয়ালিটি অনেক ভালো হয়, তো সেরকম ভাবে নাম দিত। and on the third day, আবার তৃতীয় দিন কি বলতো? রাজাস ডেলিকেসি মিন্স রাজার শৌখিনতা, অর্থাৎ রাজারা নর্মালি কি হয় খুব শৌখিন জিনিস পছন্দ করেন, খাবার দাবার থেকে শুরু করে পোশাক পরিচ্ছদ সমস্ত কিছু তারা শৌখিনতা পছন্দ করেন, তাহলে রাজার খাবার শৌখিন খাবার, এইভাবে সে কিন্তু এক এক দিন এক এক রকম নাম দিত। आओ बादाम ले लो बॉम्बे आइसक्रीम से बादाम ले लो, बॉम्बे आइसक्रीम से बादाम ले लो, दिल्ली আমন্ড से बादाम ले लो, दिल्ली আমন্ড से बादाम ले लो। দেখবে আমরা আমাদের নরমাল মার্কেটেও এমন কিছু সেলার্সদের দেখতে পাই যারা কিন্তু নরমাল প্রোডাক্টেও তাদের কোয়ালিটি গুণে বিভিন্ন রকম নাম দিয়ে বেশ সুন্দরভাবে কাস্টমারদের অ্যাট্রাক্ট করে। তাহলে এই যে ফ্রাইড গ্রাউন্ডনাট সেলার, এও কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন নাম দিতেন, এবং এনার মূল উদ্দেশ্য কি ছিল? কাস্টমারদের দৃষ্টিটাকে অ্যাট্রাক্ট করা। যতই হয়ে যাক কাস্টমাররা একবার হলেও কিন্তু দেখতে যাবে যে কি দেখি, নতুন কাস্টমারও তো অবভিয়াসলি যাবে। এটা তার ট্যাকটিক্স টু অ্যাট্রাক্ট দ্য কাস্টমার্স। তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকম নাম দিয়ে ডাকেন তার প্রোডাক্ট বেস, এন্ড সো অন এন্ড সো ফোর্থ, এবং আরো অনেক কিছু। এন্ড পিপল ফোক টু হিম, লোকজন তার কাছে জড়ো হতো। আ কনসিডারেবল পোরশন অফ দিস ক্রাউড, এই যে জনগণ যারা ওই বাদামওয়ালার কাছে জড়ো হতো, তাদের থেকে বেশ কিছুটা অংশ টেইলড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, অ্যাস্ট্রোলজারের সামনেও ঘোরাফেরা করতো, কারণ অ্যাস্ট্রোলজারের দোকানের পাশেই আমাদের বাদামওয়ালা বসতো। তো যারা বাদামওয়ালার কাছে আসতো তাদের কিছু অংশ অ্যাস্ট্রোলজারের কাছেও ঘোরাফেরা করতো। দ্য অ্যাস্ট্রোলজার ট্রান্সলেটেড হিজ বিজনেস, অ্যাস্ট্রোলজার তার ব্যবসাটা চালাতেন বাই দ্য লাইট অফ আ ফ্লেয়ার। একটা ফ্লেয়ার মানে লন্ঠন বা মশালি বলি, একটা মশালের আলোতে, হুইচ ক্রাকেলড এন্ড স্মোক আপ অ্যাবভ দ্য গ্রাউন্ডনাট হিপ নিয়ার বাই, যেটা থেকে কুঞ্চিত ধোঁয়া বেরিয়ে আসতো এবং যেটা রাখা থাকতো ওই যে পাশে বাদামওয়ালা ছিল তার বাদামের যে স্তূপ, বাদাম তো দেখবে নর্মালি চীনা বাদাম গুলোকে এরকম ঢিপ দিয়ে রাখা হয় ভেজে, সেই ভাজা বাদামের ভেতরে একটা জায়গায় ছোট করে ওই ফ্লেয়ারটা রাখা থাকতো, মানে গুজে রাখা থাকতো। বেসিক্যালি এই যে ফ্লেয়ার, এটাকে লন্ঠনই বলা যায় ইন টার্ম অফ ইউজের দিক থেকে আমরা বলতে পারি এটাকে লন্ঠন বলা যায়, যে লন্ঠনটা একটা কাঁচের বোতলের ভেতর কেরোসিন তেল ভরে সলতে দিয়ে তৈরি করা। ওকে, তো আমরা কেন মশাল বা লন্ঠন যাই ধরি, সেই লন্ঠন বা মশালটা ওই বাদামের ঢিবির ভেতর পোঁতা থাকে, এবং অ্যাস্ট্রোলজার ওই যে বাদামের ঢিবিতে যে ফ্লেয়ারটা থাকতো সেই ফ্লেয়ারের আলোতে নিজের ব্যবসা চালাতেন, মানে অ্যাস্ট্রোলজারের কিন্তু নিজস্ব কোনো আলো ছিল না। তো ক্লাস 11-এর অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে এর ফার্স্ট পার্ট তোমাদের সকলের আশা করছি খুব ভালো লেগেছে এবং তোমরা সকলে বুঝতে পেরেছো। তো এইভাবে যদি তোমরা সেকেন্ড পার্টটা দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদের জানাও, এবং সিনেমার আকারে এইভাবে যদি তোমরা আরও পড়াশোনা করতে চাও তাহলে অবশ্যই তোমরা শিক্ষণীতে যোগাযোগ করো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে।